হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ফিরে এসেছি। অনেক দিন ভিডিও করা হয়নি, বিশেষ করে খেলা নিয়ে ভিডিও করা হয়নি। কারণ কি করে করব, বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর আমাদের কাছে এই একটা মাস তো পুরো আমাদের ফুটবল ফ্যানদের জন্য একটা মাস পুরো নিরামিষ একদম গেছে না। বিশেষ করে শনি আর রোববারটা কোনো লিগ ফুটবল নেই, কোনো চ্যাম্পিয়ন্স লিগ নেই, তো খুব প্যাথেটিক যায়। তাও তো এবারে ওয়ার্ল্ড কাপ ফুটবল ছিল বলে একটা মাস কম আমাদের এই সিচুয়েশানের মধ্যে দিয়ে কাটাতে হয়েছে, না হলে 2 মাস খুব চাপের যায়। আর তাদেরকে বলে রাখি, আমরা এখন এখানে যে ভিডিও নিয়ে আলোচনা করব, এইটা কিন্তু সারা বছর ধরে চলবে। এটা ওই 4 বছর অন্তর হঠাৎ করে এলাম। আমার না ওই নীল সাদা জার্সিটা ভালো লাগে বলে আমি সাপোর্ট করি, মেসিকে কি কিউট দেখতে তাই সাপোর্ট করি, নেইমারের চুলটা কি সুন্দর তাই সাপোর্ট করি, রোনাল্ডোর ফিগার দেখি পাগল হয়ে গেছি তাই সাপোর্ট করি। ওইরকম ফুটবল এখন আর নয়। এখন সিরিয়াস ট্যাকটিক্যাল ব্যাটল। সারা বছর ধরে ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্ট কিছু ফুটবল আমরা দেখব, সারা বছর ধরে বিভিন্ন ধরনের আলোচনা করব। তো যারা ওই 4 বছরের বিশ্বকাপ দেখার জন্য সাপোর্টার, তাদেরকে আপাতত গুড বাই। এবং যারা সারা বছর ধরে ফুটবল দেখি, এবার তাদের টাইম আবার, ঠিক আছে? তো ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার্ট হয়ে গেছে। আমি যখন এই ভিডিওটা করছি, আর্সেনাল অলরেডি নেমে গেছে এগেনস্ট কভেন্ট্রি সিটি, যেখানে ল্যাম্পার্ড ম্যানেজার। সো ল্যাম্পার্ড ভার্সেস আর্টেটা চলছে অলরেডি। আমি ভিডিওটা যখন আপনাদের কাছে পৌঁছবে, মনে হয় আর্সেনালের ফার্স্ট ম্যাচ কমপ্লিটও হয়ে যাবে। কালকে ম্যানচেস্টার ইউনাইটেড কালকে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগের সেকেন্ড ম্যাচে। আর ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে একটা হিউজ হাইপ তৈরি হয়েছে সাডেনলি। আর ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে হাইপ তো তৈরি হয়ই ভাই। ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে হাইপ তৈরি হবে না তো কাকে নিয়ে তৈরি হবে? বাট এই 1 মাসের মধ্যে ফুটবল ওয়ার্ল্ডে যা জিনিস ঘটে গেল, আমরা সবাই জানি পেপ গার্দিওলা নেই ম্যানচেস্টার সিটিতে, আর পেপ গার্দিওলা নেই সেই জায়গায়। আমরা সবাই জানি কে এসছে, পেপ গার্দিওলার জেরক্স ভার্সন। মারেস্কা এখন ম্যানচেস্টার সিটির ম্যানেজার। আর্সেনাল অলমোস্ট সেম টিম ধরে রেখেছে, অলমোস্ট। উল্টে তারা ব্রুনো গিমারাস সাইন করেছে, ট্রসার্ডকে ছেড়ে দিয়েছে, বাট অলমোস্ট সেম টিম। আই থিঙ্ক তারা অ্যাস্টন ভিলা থেকে একটা সেন্টার ব্যাক নিল, আমি নামটা ঠিক খেয়াল করতে পারছি না এই সময়। আজকে হেয়ারউইগো হয়েছে আমাদের ফ্যাব্রিজিও রোমানো দাদা, একটু আগে ফ্যাব্রিজিও রোমানো আরেকটা হেয়ারউইগো করে দিয়েছে। বালেবা ম্যানচেস্টার ইউনাইটেড তাদের 3rd মিডফিল্ডার সাইন করলে এবারে এই সিজনে। ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে ইন ডিটেলস কথা বলার জন্য আলাদা ভিডিও তো করতে হবেই, বাট আজকের ভিডিওটা অতটা ডিটেলসে যাব না। ওটা আগে কালকে হাল সিটির সাথে ম্যাচটা দেখে নিই, তারপর একটু এদিক ওদিকের বিভিন্ন বিষয় নিয়ে কথা তো হবেই। কিন্তু এই 1 মাস ধরে ফুটবল ওয়ার্ল্ডে যা হলো, তার পিক কিছু জিনিস নিয়ে আছে, ছোট্ট করে আলোচনা আমরা করিনি। তার মধ্যে পিক এটাই যে রিয়াল মাদ্রিদে জোসে মরিনো কথা বলার পরেও রড্রি যে অনেকটা এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদের সাথে কথা বলে, সে ডিসিশন নিল বার্সেলোনাতে যাওয়ার। আর বার্সেলোনাতে সে 65 মিলিয়ন ইউরোতে অ্যাড অন দিয়ে 65 মিলিয়ন 70 মিলিয়ন হবে, সে বার্সেলোনাতে সাইন করেছে রড্রি। অ্যান্ড দ্যাটস আ হিউজ থিং ফর বার্সেলোনা। রড্রি নিজের পিক ফর্মে থাকলে কি করতে পারে সেটা আমরা ম্যানচেস্টার সিটিতে দেখেছি, সেটা আমরা এবারে ওয়ার্ল্ড কাপে স্পেনকে দেখলাম। রড্রি যদি নিজের ফর্মে থাকে, তাহলে কিভাবে একটা টিমের খেলাকে সে কন্ট্রোল করতে পারে, এটা আমরা পুরোপুরিভাবে দেখতে পেয়েছি। বার্সেলোনার যে গেম প্লে স্টাইল, যেটা পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির সঙ্গে মিল খায়। যদিও বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের আন্ডারে অনেকটা ডাইরেক্ট ফুটবল খেলে, অনেকটা বেশি হাইলাইন ফুটবল খেলে। সেই দিক থেকে দেখতে গেলে রড্রির এই যে ওই বলে না যে পাজলের যে একটা পিস কোথাও একটা মিস হচ্ছিল, যে খেলার মোমেন্টামটাকে নিজেদের গ্রিপে রাখবে, সেটা কোথাও মিস হচ্ছিল, বার্সেলোনা সেটা নিয়ে নিয়েছে। রড্রি যদি ফিট থাকে ভাই, আর রড্রি যদি নিজের ফর্মটা ক্যারি ফরওয়ার্ড করে, যেটা স্পেনেতে তাকে ওয়ার্ল্ড কাপের বেস্ট প্লেয়ার গোল্ডেন বল তাকে পাইয়ে দিল,
যদি সেই ফর্মটা ক্যারি করে লা লিগা ইন্টেনশন ওয়াইজ প্রিমিয়ার লিগের থেকে একটু লো ইন্টেন্সিটি ফুটবল তো ওখানে হয়, তো রড্রির জন্য আরও ইজি হবে। আর রড্রি মোটামুটি তার সমস্ত টিম মেটদের সাথেই খেলবে, সো আমার মনে হয় না খুব একটা লাইফ ডিফিকাল্ট হবে রড্রি বার্সেলোনাতে। বাট আমি খুব ইগারলি আমি ওয়েট করছি এই বছর রিয়াল মাদ্রিদকে দেখার জন্য, বিকজ জোসে মরিনোর রিয়াল মাদ্রিদ আমরা যদি আগের বারের সঙ্গে তুলনা করি, কিছু কিছু টেকনিক্যাল এবিলিটির দিক থেকে দেখতে গেলে অলমোস্ট সেম। স্পিড কাউন্টারে রিয়াল মাদ্রিদ ভয়ঙ্কর হবে। রিয়াল মাদ্রিদের এই টিমটাকে ডিফেন্সিভলি জোসে মরিনো কীভাবে ইউজ করে এটা আমি দেখতে চাই, কারণ তার হাতে তেমন কিছু প্লেয়ার আছেও ভাই। আর্দা গুলার, তার কাছে একটা ফেদে ভালভার্দে, কামাভিঙ্গাকে নিয়ে খুব পজিটিভ। কামাভিঙ্গাকে নিয়ে জোসে মরিনো খুব পজিটিভ। আর কেনই বা নয়, আমার সবসময় মনে হয় কামাভিঙ্গা পল পোগবা ক্যাটাগরির প্লেয়ার। আমার এটা সবসময় মনে হয় ভাই, ফিজিক্যালিটি, টল, তার হেডিং, তার দৌড়ানো, স্প্রিন্ট, এভরিথিং, টেকনিক্যাল এবিলিটি, ড্রিবলিং, ইভেন গোল স্কোরিং এবিলিটি, ডিফেন্সিভ এবিলিটি, প্লেয়ারটার মধ্যে সব কিছু আছে। শুধু প্লেয়ারটা নিজের বেস্টটা এখনও পায়নি। আর যেদিন ওটা পেয়ে যাবে না ভাই, কামাভিঙ্গাকে একটা খারাপ সিজন থেকে জাজ করা উচিত না। আর আমার মনে হয় জোসে মরিনো হাতে পড়ে কামাভিঙ্গা ক্যান বি আ ডিফারেন্ট বিস্ট। তো আমি এবারে মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, রোনাল্ডো চলে যাওয়ার পর, ক্রুজ মডরিচ চলে যাওয়ার পর আমি লাস্ট সিজন আর তার আগের সিজন অতটা বেশি করে রিয়াল মাদ্রিদকে ফলো করিনি, বাট এই সিজনে পুরোপুরি করবো আবার। লা লিগার ম্যাচগুলো অ্যাকচুয়ালি আগে এমন একটা টাইমে দিত যে ইজি হতো, কিন্তু এখন রাত্রি 1:30, 2টো, 2:30টার সময় আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট দেখতে হবে, বিকজ জোসে মরিনো ভাই, ওই লোকটার অরাটাই আলাদা, ওই লোকটার প্রেজেন্সটাই একটা ম্যাটার করে যায়। অ্যান্ড দেন এই টিমটাকে নিয়ে তো কথা বলতে হবে, কারণ এখন 1 বছর আমাদের মেন্টাল হেলথ কেমন থাকবে তা এদের ওপর নির্ভর করছে। বাট একটা আমি দেখছি অনেকে বলছে ইউনাইটেডের ট্রান্সফার পলিসি নিয়ে, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করেছে, স্পার্স যেখানে ভরিয়ে দিচ্ছে ভাই ট্রান্সফারে। স্পার্স তো আবার মার্মুসের পেছনে যাচ্ছে, স্যাভিনোকে সাইন করানোর পর এইসব প্লেয়ারদের সাইন করিয়ে ফেলেছে অলরেডি। স্পার্স থামছে না, বলছে ভাই আমরা 15তে ছিলাম, আমাদের অন্তত 3rd-এর মধ্যে উঠতে হবে, এরকম একটা কিছু মিশন নিয়ে নিয়েছে। সারপ্রাইজিংলি চেলসি কোয়াইট, জাভি আলোনসোর চেলসি খুব মানে এমন নয় যে ইগনোর করা যাবে। চেলসি উইল বি গুড, আমার মনে হয় চেলসি উইল বি গুড। আর ইয়াং প্লেয়ার্স জাভি আলোনসো নিজের মতো করে তৈরি করে নিতে পারবে। বাট স্পার্স যা করছে ট্রান্সফার মার্কেটে, তো ওটার একটা এফেক্ট গিয়ে পড়েছে। লোকে বলছে ইউনাইটেড মাত্র দুটো মিডফিল্ডার সাইন করেছে। আজকে বালেভা হয়ে যাওয়ার পর লোকে এখন বলছে হ্যাঁ ইউনাইটেডের মিডফিল্ড রিশাফল করাটা এখন হয়ে গেছে। ভাই রাইট নাও টেলিমান্স, আন্দ্রে স্যান্টোস আর তার সাথে বালেভা, কোবি মাইনো, ব্রুনো ফার্নান্ডেজ, পরে যদি উগারতে ফিরত আসে, আর যদি ওদিকে আপনার মেসন মাউন্ট একটু যদি ফিট থেকে যায়, ইউনাইটেডের স্কোয়াড ডেপথ কিন্তু খুব খারাপ নয়। ইউনাইটেডের স্কোয়াড ডেপথকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ আমার যেটা মনে হয় ক্যারিক আর ইউনাইটেড বোর্ড যেটার ওপর সব থেকে বেশি এবারে জোর দিয়েছে, ডেপথ বাড়াও, বিকজ উই নিড প্লেয়ার্স, কারণ আমাদের প্রচুর ম্যাচ খেলতে হবে। যদি ডেপথ না থাকে আমরা পারবো না। আর একদম কারেক্ট অ্যাপ্রোচ। খুব ভালো হয় যদি একটা লেফট ব্যাক সাইন হয় বা একটা রাইট ব্যাক সাইন হয়, যাই হোক, বা এমন কোনো প্লেয়ার সাইন হয় যে রাইট ব্যাক লেফট ব্যাক দুটোই খেলতে পারে। বাট যতটা বাজেভাবে এই ট্রান্সফার উইন্ডোকে দেখানো হচ্ছে, আমার মতে ইউনাইটেড খুব স্ট্র্যাটেজিক ওয়েতে যাচ্ছে ট্রান্সফার উইন্ডোতে। লাস্ট সিজন মনে করে দেখুন, 3টে প্লেয়ার সাইন, 3টে ফরওয়ার্ড, মানে 3টে স্ট্রাইকার, অ্যাটাকিং যে খোলনল সেটাকে পাল্টে দেওয়া হয়েছিল। তার রেজাল্ট ইউনাইটেড পেয়েছিল, তার জন্য রুবেন অ্যামোরিমকে থ্যাঙ্কস অবভিয়াসলি। বাট এবারে মিডফিল্ডের দিকে যাওয়া হয়েছে, হয়তো নেক্সট সিজন ডিফেন্সের দিকে যাওয়া হবে। বাট যদি ডিলিট ফিট থাকে, যদি মার্টিনেস ফিটনেসটা পুরো রেখে দিতে পারে ভাই সিজনে, যদি ম্যাগুয়ার ফিট থাকে, হেভেন আছে, ড্যালট যদি টাচুড যদি ফিট থেকে যায়, যদি লুকশর, দেখুন লুকশর প্রবলেমটা হচ্ছে ও ফিট অ্যাভেলেবেল কি ওটা বড় কথা নয়। লুকশর ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে লুকশ
ওই কোয়ালিটিটা যদি প্রডিউস করে দিতে পারে যেটা আমরা লুকসর থেকে এক্সপেক্ট করি, বাট এখন প্রবলেমটা হচ্ছে লুকসর আগে সেই স্পিডে নেই। আর প্রিমিয়ার লিগ অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগে যে হাই ইন্টেন্সিটি ফুটবল, সেখানে আপনার লেফট ব্যাক যদি উইক হয়, ইট উড হ্যাভ বিন আ ডিজাস্টার। বাট আই হোপ কি ইউনাইটেড একটা লেফট ব্যাক সাইন করুক, লুইস হল হোক বা লুইস কেলি হোক, যেই হোক, বাট একটা লেফট ব্যাক আই থিঙ্ক লাগবে। আমি জানি মাজরাউই আছে যে লেফট ব্যাক রাইট ব্যাক দুটোই খেলতে পারে, বাট স্টিল আই থিঙ্ক একটা জায়গায় একটা ডেপথ ছাড়া ইউনাইটেড ইজ লুকিং গুড, ইউনাইটেড ইজ লুকিং ভেরি গুড। তো আর কি, বেশি লম্বা করবো না ভিডিও, এটুকুই থাক। তাতেও 10 মিনিটের ওপর, প্রায় 11 মিনিটের ভিডিও হয়ে গেছে। কালকে দেখা যাক ইউনাইটেড কীরকম খেলে এগেনস্ট সাল সিটি। ম্যানচেস্টার সিটি উইল প্লে এগেনস্ট বর্নমিউথ, ইট উইল বি এ গুড ম্যাচ। আই থিঙ্ক নিউক্যাসল টটেনহাম ম্যাচ আছে, এরকম একটা কিছু হবে। আমি শিডিউলটা সেইভাবে দেখিনি, তো যাই হোক দেখা যাক কী হয়। এবার সেটা হচ্ছে প্রেডিকশন। দেখুন, আই থিঙ্ক একটা ম্যাচ উইক দেখি, দেন প্রেডিকশনটা করা নিয়ে আই থিঙ্ক বেটার হয়। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে কালকে আবার দেখা হচ্ছে ইউনাইটেডের ম্যাচের পর, দেন উইল টক অ্যাবাউট ইট। সো ততক্ষণের জন্য বাই গাইস, সবাই খুব ভালো থাকুন, এনজয় করুন, কারণ আমাদের ফুটবল ফ্যানদের সারা বছর ধরে চলা ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে গেছে ভাই। প্রতিদিন কথা হবে, প্রায় প্রতিদিন কথা হবে। বাই গাইস।